নমস্কার, সবাইকে স্বাগত জানাই সহজ নারী পরীক্ষার এই বাংলা অধিবেশনে। আমি নারী গুরুকুল মুম্বাইয়ের সঙ্গে জড়িত হয়ে সত্যি নিজেকে কৃতার্থ মনে করছি এবং আমার গুরু আচার্য নারী গুরু সঞ্জয় কুমার ছার্য স্যারের কাছে আমি কোটি কোটি প্রণাম জানাই যে স্যার আমাকে আজকে এই অপরচুনিটিটা দিয়েছেন এবং এই বিশ্বাসটা রেখেছেন যে আমি একটা কোর্স কন্ডাক্ট করতে পারবো নারী পরীক্ষার জন্য। আমি আমার সেশন গুরু বন্দনা দিয়ে শুরু করব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ তস্मै শ্রী গুরুবে নমঃ তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ছাড়া আমাদের পথ দেখানোর কেউ নেই এবং নারী গুরু আচার্য সঞ্জয় কুমার ছাজর স্যার আমার জীবনে ওই জায়গাটি রাখেন যখন আজকে থেকে অলমোস্ট 5 বছর আগে আমাদের পুরো বিশ্ব জুড়ে একটা খুব ভয়াবহ সিচুয়েশন ছিল। নানা রকম মানুষ নানা রকম সিচুয়েশনে স্ট্রাগল করছিলেন, আমিও স্ট্রাগল করছিলাম এবং ওই যে লকডাউনের সিচুয়েশনে যখন আমি দিশেহারা যে আমি আমার প্র্যাকটিসটাকে কি করে অ্যাপ্রোপ্রিয়েট করে তুলতে পারি যাতে আমি আরো বেশি লোকের কাছে পৌঁছে যেতে পারি, তখন ভগবানের আশীর্বাদ হিসেবেই স্যারের ক্লাস আমার কাছে চলে এসেছিল। আমি স্যারের ক্লাস করলাম এবং আমার আয়ুর্বেদ প্র্যাকটিসকে এই নারী পরীক্ষা একটা আলাদা ডেফিনেশন এনে দিয়েছে, আমার কনফিডেন্স বাড়িয়ে দিয়েছে যে আমি দোষ নির্ণয় করতে পারবো, আমি ঠিক করে ওষুধ নির্ণয় করতে পারবো। আর ওই কনফিডেন্সটার জন্য আমি আমার গুরুদেবের কাছে প্রণাম জানাই। আজকে আমরা ডিসকাস করছি নারী পরীক্ষার ব্যাপারে, সহজ নারী পরীক্ষা আমরা কি করে করতে পারবো। কিন্তু কোয়েশ্চেনটা ওটাই, কি করে করতে পারবো, পারবো কি আদৌ? আমি যখন পেরেছি আপনারা সবাই পারবেন, শুধু একটু আস্থা রাখতে হবে নিজের ওপর, নিজের শাস্ত্রের ওপর। আমরা যখন আজকালকার মডার্ন আয়ুর্বেদিক কলেজগুলোতে পড়ছি, যেখানে আমরা 5.5 years এর ক্লাস করছি, তারপর 1 বছরের ইন্টার্নশিপ করছি, ওই কারিকুলামে আমিও পড়াশোনা করেছি। আপনারা অনেকেই ওই কারিকুলামে পড়াশোনা করেছেন, মোস্টলি এটাই এখন নর্ম। তারপর মানে সবাই এমডি করে, পিএইচডি করে, সবকিছু। কিন্তু এই যে কারিকুলামে আমরা সবাই নারী পরীক্ষা জানি না, পড়িনি বললে কিন্তু ভুল হবে। আমরা সবাই পড়েছি, নারীর ডেফিনেশন পড়েছি, নারী পরীক্ষার ব্যাপারে পড়েছি, কিন্তু কোথাও একটা কনফিউশন ছিল। এবং আপনারা কি নিজেরা বলতে পারবেন যে আপনাদের ওই কনফিউশনটা নেই যে আমরা দোষটা ঠিক করে ধরতে পারছি কিনা? আমরা একজন রোগী যখন আমার কাছে এলো, আমি ঠিক করে তার রোগের নিদানটা ঠিক করে করতে পারছি কিনা, ওইটার কনফিডেন্সটা কোথা থেকে আসবে? আমরা অনেকেই আহ, এমন প্র্যাকটিস করে এসেছি যেখানে আমরা বায়োকেমিক্যাল ল্যাবরেটরি টেস্ট করাই, আমরা এক্স রে করাই, নানা রকম ইসিজি ইকো করাই, আমরা সিটি স্ক্যান এমআরআই করাই। হ্যাঁ, অবশ্যই করাবো, ওইগুলো মডার্ন সায়েন্সের একটা ইমপ্রুভমেন্ট, অ্যান্ড সায়েন্স কারো নিজস্বতা নয়, সায়েন্সের কন্ট্রিবিউশন সবারই। কিন্তু আমাদের তো নিজস্বতা কিছু আছে। আমরা একজন যখন সমাজে গিয়ে দাঁড়াচ্ছি আয়ুর্বেদিক ডাক্তার হিসাবে, তখন আমাদের নিজেদের পরিচয়টা আমরা কেন আরো 10 জন ডাক্তার থেকে ডিফারেন্ট, ওইটা কিন্তু আমাদের তুলে ধরতে হবে। আর ওইটা যদি তুলে ধরতে চাই, একটা খুব ইজি পদ্ধতি হলো যে আমি নারী পরীক্ষা করব। আমার মনে আছে আমি যখন খুব ছোট ছিলাম, আমার ঠাকুমা আমাকে বলতেন যে, গল্প করতেন, উনার ছোটবেলার কথা গল্প করতেন, যে উনারা যখন ছোট ছিলেন, ডাক্তার ছিলেন না, বৈদ্যরা আসতেন এবং ওষুধ দিতেন, খরলের পিষে ওষুধ দিতেন, মিষ্টি মিষ্টি লাগতো, ওনারা খেতেন। এবং তখন শুনেছিলাম, ঠাকুমার মুখেই শুনেছিলাম যে নারী দেখা হতো, এবং নারী কোথায় দেখা হতো?
এই মণিবন্ধতে। আমার ঠাকুমা নিজে চিকিৎসক ছিলেন না, কিন্তু ঠাকুমার বাবা একজন সংস্কৃতের এক্সপার্ট ছিলেন, উনি সংস্কৃতের টিচার ছিলেন। তো ওই চর্চাটা আমার ফ্যামিলিতে ছিল, এবং উনি কিছু প্র্যাকটিসও করতেন, বৈদ্য হিসাবে প্র্যাকটিসও করতেন। কিন্তু আমাদের বাঙালি সমাজে যেটা ঘটেছে, যে নানা রকম সিচুয়েশন হয়েছে প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতে, পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরাতে, যে আমরা আমাদের যে পারিবারিক যে জ্ঞানগুলো আমরা নিজেরা রাখতে পারিনি, ওই ডিসকাশন গুলো আমি করব না। তাই আমাদের ফ্যামিলির কেউ, আমার ঠাকুমার বাবার পরে কেউ বৈদ্য হয়নি, এবং আমি জানিও না। আমি আমি ক্লেম করি না যে আমি পারিবারিক ভাবে কিছু জানি, কিন্তু আমি এইটুকু আছে যে আমার একটা ইনক্লিনেশন আছে যে আমি আয়ুর্বেদের নিয়ে কিছু করতে পারি, আয়ুর্বেদ নিয়ে চর্চা করি। এবং যখন আমি নিজের ক্লিনিক এস্টাবলিশ করি, আমার সিনিয়ররা, আমার টিচার্সরা, আমার গুরুজনেরা আমাকে জিজ্ঞেস করেছেন যে তুই কেমন প্র্যাকটিস করবি। আমি বলেছি আমি পিওর আয়ুর্বেদ প্র্যাকটিস করব। আর ওই সাহসটা কোথায় পেয়েছিলাম? নারী পরীক্ষা থেকে। তো ওই জন্য যখন ইভেন্চুয়ালি পরে আচার্য নারীগুরু সঞ্জয় কুমার ছার্জা স্যারের নারী মহাজ্ঞান হয়, যেখানে আমরা অলমোস্ট অল ওভার ইন্ডিয়া 15 থেকে 18টি ল্যাঙ্গুয়েজে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে নারী পরীক্ষার সেশন কন্ডাক্ট করা হয় স্যারের অনুপ্রেরণা এবং গাইডেন্সে, স্যারের প্রেজেন্সে। তখন বাংলা সেশনটাতে আমি স্যারকে অ্যাসিস্ট করেছিলাম, এবং তারপর স্যারের আরো একটি ক্লাস ছিল, কোর্স ছিল রাদার, সংহিতোক্ত নারী পরীক্ষা। ওইটাতে স্যারের সঙ্গে আরো দুজন সিনিয়র বৈদ্য ছিলেন, বৈদ্য অমিত পাল স্যার এবং বৈদ্য গৌতম গুন্ডে স্যার। আচার্য নারী গুরু সঞ্জয় কুমার ছাজে স্যার এবং অমিত স্যার এবং গৌতম স্যার, ওনারা সবাই সংহিতা, আমাদের সংহিতাগুলোতে কি কি মেনশন আছে, কোথায় কোথায় মেনশন আছে নারী পরীক্ষার ব্যাপারে, ওই ক্লাসগুলো করতেন। এবং আমি জুনিয়র যেহেতু, আমি সামেশন করতাম। কিন্তু আমার কি লাভ হয়েছে জানেন? আমি সবগুলো সংহিতাতে কি লেখা আছে আমি ওটা শিখতে পেরেছি, আর এটা নিতান্ত আমার আশীর্বাদ যে আমি এই স্কোপটা পেয়েছি, এবং তাই তিনজনের কাছে আমি কৃতজ্ঞ। তো অনেকেই জিজ্ঞেস করবেন যে নারী পরীক্ষার প্রমাণিকতা কি, কিসের প্রমাণ যে নারী পরীক্ষা রেলেভেন্ট? বা ধরুন আমরা একটা আজকে ব্লাড সুগারের টেস্ট দিলাম, সেটা রেপ্লিকেট করা পসিবল, কিন্তু নারী পরীক্ষা কি রেপ্লিকেট করা পসিবল? কারণ যেটা বললাম, পরম্পরাগতভাবে নারী পরীক্ষা বৈদ্যদের ফ্যামিলিতে বা বৈদ্যদের গুরুকুলে প্রচলিত ছিল। তো নানা রকম গুরুকুলে, নানা রকম পরিবারে নানা রকম ধরনের ক্লাসিফিকেশন করা হয়েছিল নারী পরীক্ষা নিয়ে, কিভাবে নারী দেখা হবে। ওটার ক্লাসিফিকেশন অনেকে অনেকভাবে করেছে। যেমন কেউ বা আঙুলের যে ডগাগুলো আমাদের, ওইগুলোকে 3 ভাগে ভাগ করেছে, কেউ 9 ভাগে ভাগ করেছে, কেউ বা 12, কেউ বা 24। কারণ আমাদের নানা রকম দর্শনে, আমরা যখন পদার্থ বিজ্ঞান পড়েছিলাম, নানা রকম দর্শনে পদার্থকে নানা রকম ভাবে ডিভাইড করা হয়েছে, নানা রকম দর্শনে। যেমন সাংখ্য দর্শনে মেনশন করা হয়েছে যে চতুর্বিংশতি তৎপাত্মক পুরুষ। তো ওই কেসে এমনও নারী ঘরানা আছে যারা ওই 24টি পদার্থকে এই শুধু 3টি আঙুলের নানা রকম পদ্ধতিতে নারীতে ওই তত্ত্বগুলোতে অনুভব করতে শেখান, প্র্যাকটিস করেন। ওই আচার্যরা প্র্যাকটিস করেন, নিজেদের শিষ্য, নিজেদের ফ্যামিলির ছোটদের শেখান। এবং ওই রকম ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট দর্শনের আলাদা আলাদা পদ্ধতি ছিল। কেউ বা আঙুলের 3টে আঙুল, তো 3টে আঙুলকে 4 ভাগে বা 5 ভাগে ভাগ করে নানা রকম ভাবে ডিভাইড করতেন। তো একটা কনফিউশন, একটা ধূসর ভাব ছিল যে কোনটা ঠিক, কাকে ফলো করব। তাই যখন আমার গুরুজি সংহিতোক্ত নারী পরীক্ষার একটা সেশন করলেন, সামেশন করে দেখা গেল
সবাই কিন্তু মোটামুটি সেম কথা বলেছেন। আর একটা ফিক্সড ব্যাপার যেটা হলো, সবাই বলেছেন যে নারী পরীক্ষা। কিন্তু আর কোথায় আছেন জানেন? রামায়ণ তো সবাই শুনেছেন। রাবণকৃত নারী পরীক্ষা, রাবণকৃত নারী বিজ্ঞান বইয়ে মেনশন আছে। এখন ওইটা নিয়ে কনফিউশন আছে, আর ওইসব কনফিউশন আমি যেতে চাইছি না, কারণ আমরা নারী পরীক্ষা শিখবো। কিন্তু ওই বইটি কিন্তু আজও উপলব্ধ আছে। আর ওই বইয়ে, রাবণকৃত নারী বিজ্ঞান বইয়ে, নারী পরীক্ষা করার নানা রকম ডিসকাশন রয়েছে, যেটা আমি ইভেনচুয়ালি, আমার ইচ্ছে যে এই 5 দিনের যে আমি ক্লাস করছি তাতে একদিন ওই বইটা নিয়েও আমি ডিসকাস করব, এবং সারাঙ্গাধার সংহিতা নিয়েও একদিন ডিসকাশন করব। কিন্তু প্রথমে আমি ডিসকাস করতে চাই, আমরা আয়ুর্বেদিক ডক্টর, আয়ুর্বেদিক বৈদ্য হিসাবে যে বইটিকে রোজ ধরি, রোজ ফলো করি, চরক সংহিতা। চরক সংহিতাতে কি কোথাও লেখা রয়েছে নারী পরীক্ষার ব্যাপারে? লেখা হয়তো নেই নারী পরীক্ষা শব্দটিতে, কিন্তু নারী পরীক্ষা যে প্রিন্সিপাল গুলো ফলো করে হয়, ওই প্রিন্সিপাল গুলো চরক সংহিতাতে মেনশন আছে। কি করে? আপনারা জিজ্ঞেস করবেন। চরক ইন্দ্রিয় স্থান, 3rd চ্যাপ্টার, ওইটাতে কি লিখেছে মনে করুন তো? স্পর্শ জ্ঞানের উপরে, স্পর্শ চিকিৎসার উপরে মেনশন করেছে। তো আমরা যখন স্পর্শ জ্ঞান, স্পর্শ বিজ্ঞান নিয়ে ডিসকাস করব, তো স্পর্শটা কি করে করতে বলেছে, কোথায় করতে বলেছে, কিসের স্পর্শ করতে বলেছে? স্পন্দন স্পর্শ করতে বলেছে। স্পন্দন কিসের? তা ঋগ্বেদে বলেছে, ইয়ৎ ধম্যতে তৎ নারী, মানে যেটা ধমন করে ওই অর্গানটি বডি, সেটাই নারী। আর যখন চরক সংহিতাতে বলছে যে স্পন্দন দেখবো, তো স্পন্দন কার দেখবো? নারীরই দেখবো। আর পজিশন গুলো কি কি বলেছে? কমন পজিশন বলেছে, সাংখ্য, নাসামূল, মান্যা, আমসা, মণিবন্ধ, কর্পূরা, কুক্ষি, জানু, গুলফা। তো এই যে কমন প্লেস গুলো বলেছে, এগুলোর সঙ্গে আপনারা কি কোনো কিছু আপনাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে কোরিলেট করতে পারছেন? মডার্ন মেডিসিনে আমরা যখন পালস ডায়াগনোসিস করি, তখনও কিন্তু এই পজিশন গুলোতেই আমরা পালস নোট করতে চেষ্টা করি। পালস নোট করা হয় মডার্ন মেডিসিনে কিছু সীমিত প্যারামিটার্সে, রেট, রিদম, ভলিউম অ্যান্ড নেচার বা ক্যারেক্টার যেটা বলি। আর রোমান মেডিসিনেও বলেছে যে হি ইজ নট পালসেটিং, হি ইজ ডেড। সো যে পালসেট করছে না, যার ধমন করছে না নারী, সে মৃত। আর আমাদের আগের যে সেঞ্চুরিজ ওল্ড সিভিলাইজেশন ছিল, কোথাও না কোথাও এক্সচেঞ্জ অফ ইনফরমেশন, এক্সচেঞ্জ অফ নলেজ কিন্তু ছিল। আমরা যখন তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলা এইগুলোর কথা শুনেছি, আমরা এগুলোর ধ্বংসাবশেষ এখনো রয়েছে। কিন্তু আমাদের হিস্ট্রিতে আরো আরো অনেক গুরুকুল ছিল, যেগুলো আমরা আজকে পাই না। কিন্তু বইগুলো কিছু কিছু আছে। অনেক বই তো নষ্ট হয়েছে, সেটা আর ডিটেলসে যাচ্ছি না। কিন্তু বিশেষ বই কিছু আছে, ওইগুলোর থেকেই আমরা চর্চা করতে পারি, যদি আমরা চাই যে আমরা নারী পরীক্ষা শিখবো। তো এইটুকু কথা বলার এই যে, নারী কিন্তু যে কোনো মেডিকেল সায়েন্সে নারী দেখার প্রবণতা রয়েছে। এবং
প্রতিটি মেডিসিন প্র্যাকটিসের এক্সপার্টসরা নারী দেখেন এবং উনারা ওইটার উপরে বেস করে একজন মানুষের চিকিৎসা করেন এবং এটাও নির্ধারণ করেন যে সে অ্যালাইভ না সে ডেড, মানে সে জীবিত না মৃত। মৃত ব্যক্তির আমরা যাব না, কারণ তার নাড়ি পরীক্ষা হবে না, জাস্ট ডায়াগনোস হবে যে সে মৃত না সে জীবিত। কিন্তু আমরা জীবিত মানুষের কথাই বলবো। বলেছিলাম যে 24 তৎপাত্মক পুরুষ, মানে 24টি তত্ত্ব দিয়ে, আর সঙ্গে আত্মা। নারী পরীক্ষা আত্মারও হয় না, 24টি তত্ত্বেরই হয়। কিন্তু যদি আত্মা না থাকে তখন আবার ধমনীটা ধমনও করে না, কারণ নারীকে জীব সাক্ষিণীও বলেছে, তো জীবনের সাক্ষী। তো যে নারীকে জীবনের সাক্ষী বলা হয়েছে, ওই নারীর পরীক্ষা করে কি আমরা একজন মানুষের লাইফের স্টেটাস, হেলথের স্টেটাস জানতে পারবো না? অবশ্যই জানতে পারবো। একটু ডেপথে যেতে হবে, একটু আস্থা রাখতে হবে, একটু ফোকাস রাখতে হবে। তো যেটা বলছিলাম যে পজিশন অফ নারী, চরক সংহিতা ইন্দ্রিয় স্থানে পজিশন কিছু বলা হয়েছে। হ্যাঁ, কেউ বলতেই পারেন যে আপনি মণিবন্ধতে কেন বলছেন, বা আপনার গুরু কেন মণিবন্ধতে বলছে, বা অনেক গুরুরা কেন মণিবন্ধতে বলছে। আমরা তো গলপার্শ্ব নারীতেও দেখতে পারি, সাংখ্য প্রদেশেও দেখতে পারি। কিন্তু আপনি ভাবুন, এখানে আপনি কাউকে ধরলেন নারী পরীক্ষা করতে। আমরা যখন অনেকগুলো তত্ত্বকে অ্যাসেস করব, তখন অ্যাটলিস্ট আমাদের 2 থেকে 3 মিনিট লাগবে। খুব বেশি এক্সপার্ট হলে অ্যাটলিস্ট 1.5 মিনিট লাগবে। আমার স্যার বলেন স্যারের 1.5 মিনিট লাগে। তো আমার 2 থেকে 3 মিনিট, অনেক সময় 5 মিনিটও লাগে। আর যখন শুরু করেছিলাম তখন 5 মিনিট কেন, 7 মিনিটও লাগতো। অনেক সময় আহ মানে যখন প্রথম শুরু করেছিলাম তখন নিজের ওপর প্র্যাকটিস করতাম, নিজের পরিবারের বা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির ওপর ট্রাই করতাম, নারী দেখতে চেষ্টা করতাম, উনারাও ইন্টারেস্টেড হতেন। অনেকে বলতেন তুই এতক্ষণ প্রেসার দিয়ে রেখেছিস যে হাত ব্যথা করছে। তো ডিউরেশন অনেকটা লাগে। তো যখন কাউকে 5 মিনিট বা 3 মিনিট যদি এখানে নানা রকম ধরনের প্রেসার দিই গলায়, সে কিন্তু অস্বস্তি ফিল করবে। সে নেক্সট টাইম আসবে আপনার কাছে? মনে হয় না। আর সবখানেই বলেছে যে 3টে আঙুল দিয়ে আমাদের নারী দেখতে হবে। এখানে আমরা যখন সাংখ্য প্রদেশে রাখবো, 3টে আঙুল রাখার জায়গা কি আছে নারীর উপর? নেই। সেম হয় বাকি পজিশন গুলোর। কিন্তু একমাত্র এই মণিবন্ধতেই যে রেডিয়াল আর্টারি আছে, ওইখানেই আমরা কমফোর্টেবলি 3টে আঙুল রাখতে পারবো, বেশ কিছুটা সময় রাখতে পারবো, এবং বেশ কিছুটা সময় রেখে আমাদের যতটুকু ইনফরমেশন নারীর থেকে ডিরাইভ করার, ওইটুকু ইনফরমেশন আমরা নিতে পারবো। তাই আমরা প্রেফারেবলি অ্যান্ড এসেনশিয়ালি ক্লিনিক্যাল প্র্যাকটিসে যখন নারী বৈদ্য হিসেবে আমরা নিজেদেরকে তুলে ধরবো, একজন রোগীর নারী পরীক্ষা হিসেবে করব, রোগ নিদান করার জন্য করব, দোষ স্টেটাস জানার জন্য, প্রকৃতি জানার জন্য করব, তখন অবশ্যই আমরা মণিবন্ধতে রেডিয়াল আর্টারি চেক করব, 3টে আঙুল দিয়ে চেক করব। কি করে চেক করব? এই যে অঙ্গুষ্ঠটা আছে, অঙ্গুষ্ঠের মাঝখান থেকে আমরা আমাদের আরেকটি হাতে তর্জনীকে এইভাবে স্লাইড করব টু রিচ এই যে একটা বনি প্রমিনেন্স। আপনারা রেডিয়াল বোনের এখানে একটা বনি প্রমিনেন্স পেয়ে যাবেন, ঠিক আছে? তখন যেই প্রমিনেন্সটা পেলেন, তখন আপনারা একটু ভেতর দিকে যাবেন। ভেতর দিকে গেলে একটা গ্রুভ আছে, ঠিক আছে? আমার এখানে মলি আছে, তো আমি হাতটা চেঞ্জ করছি। তো যে কোনো একটা তর্জনী নিলাম, অঙ্গুষ্ঠ থেকে আমরা স্লাইড করব, কারণ আমরা প্রথম শিখছি। আমরা রেডিয়াল প্রমিনেন্সটা আমাদের ধরতে হবে। তো এই আমি রেডিয়াল প্রমিনেন্স আমার পেয়ে গেলাম। এক একজনের অ্যানাটমিক্যাল পজিশন এক এক রকম হবে, তাই তার হিসেবে আপনাদের একটু দেখতে হবে।
তো তাই এইভাবেই শুরু করবেন, এই রকম ভাবেই শুরু করবেন। ঠিক আছে, এখানে রেডিয়াল প্রমিনেন্সটা পেলাম। একটু যখন আমি ভেতর দিকে যাব, একটা গ্রুপ হবে। আমার হাতে প্রমিনেন্টলি বোঝাও যাচ্ছে গ্রুপটা। এই যে এখানে গ্রুপ রয়েছে। এখানে কিন্তু আমি আমার তর্জনীতে আমার নাড়িটি ফিল করে ফেলেছি। তো তো তখন আমি সঙ্গে সঙ্গে এটাকে পারপেন্ডিকুলার করে নেব, পারপেন্ডিকুলার করব এবং পরপর মধ্যমা এবং অনামিকাকে প্লেস করে দেব। তর্জনী সবসময় অঙ্গুষ্ঠর মূলের দিকে থাকবে এবং অনামিকা অঙ্গুষ্ঠ মূলের থেকে দূরে থাকবে। ঠিক আছে, দেখা যাচ্ছে ঠিক করে? আবার দেখাচ্ছি। এই গেলাম, রেডিয়াল টিউবারসিটি পেলাম। একটু ভেতরে গেলাম যখন, তখন একটা গ্রুভ পেয়েছি, ওইখানে পালসেশন ফিল হলো। যদি পালসেশন ফিল না হয়, জায়গাটা একটু নেড়ে দেখতে হবে, পালসেশন অবশ্যই এখানে পাওয়া যাবে। আনলেস কোনো পার্টিকুলার অ্যানাটমিক্যাল চেঞ্জেস বা সার্জিক্যাল কোনো চেঞ্জেস বা ইনজুরি রয়েছে, এখানে কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, একটু নাড়াচাড়া করলেই পাওয়া যাবে। পেয়ে গেলাম, পারপেন্ডিকুলার করলাম, মধ্যমা এবং অনামিকাকে আমি পরপর প্লেস করে দিলাম। এখানে আমি আমার নাড়ি দেখতে পাবো। ঠিক আছে, তো এখন যখন দেখছি, আমি কেন রেডিয়াল আর্টারিতে দেখছি? কারণ রেডিয়াল আর্টারি হলো আমাদের এমন একটা পজিশন, রেডিয়াল আর্টারি, যে এটা আর্টারি ঠিক ওপরে না, আর কোনো ফেসিয়া বা আর কোনো মাসেল আর কোনো স্ট্রাকচার নেই, পারসে এটা সাবকিউটেনিয়াস। সো নারীর যে নেচারটা, ওইটা সবচেয়ে ভালো এই রেডিয়াল আর্টারিতে বোঝা যায়। কারণ এই রেডিয়াল আর্টারিতে আমাদের যেহেতু জাস্ট ওপরে স্কিন রয়েছে, তো সবচেয়ে ক্লিয়ারলি এটা ফিল করতে পারি। কারণ আমাদের চাই যে হৃদয় যেটা পুরো সার্কুলেশন করছে। কারণ আমাদের জানার কি দরকার নারী পরীক্ষা আমরা কেন করছি? করছি কারণ আমরা জানতে চাই যে সারা শরীরে রোগীর বা একজন সুস্থ মানুষেরও নারী পরীক্ষা করা যায়। তো যে মানুষটি এসছেন আমার সামনে, তার সারা শরীরের অবস্থানটা কি, তার প্রকৃতি বা কি, তার বিকৃতি বা কি, তার দোষের স্টেটাসটাই কি। তো ওইটা যখন আমি জানতে চাইবো, তখন আমার তার পুরো সার্কুলেশনটার উপরে আমি কিন্তু ভিত্তি করছি। ওই সার্কুলেশনটাই অ্যানালাইজ করে আমি নারী পরীক্ষা করব। ওই ধমন্তে যে ধমন করছে, ওই নারীটাকে আমি দেখব। তো ধমনটা কি করে হচ্ছে, কোথা থেকে হচ্ছে, এটা হৃদয়ের কাজ হিসেবে হচ্ছে। আর আচার্য চরক হৃদয়কে কি বলেছে? তেন মূলেন মহতা মহাফলা ওজবাহ শরীরে अस्मिन् বিধম্যতে সামান্তত। প্রত্যেকটা ওয়ার্ড যদি আমরা নেই, তেনা মূলেনা মাহাতা মানে হৃদয়ের মূলে একটা বিশাল বড় মহাফলা, মানে বিশাল বড় একটা মোহনার মতো আছে, যেখান থেকে প্রাইমারি 10টি ধমনী অরিজিনেট করছে। এবং ওই যে ধমনীগুলো অরিজিনেট করছে, ওজবাহা শরীরের যা ওজ, যা পার্সের রক্ত বা ধাতুর যে পোষক তত্ত্বগুলো, যা আমাদের আহার রস থেকে নানা রকম বিঘটন সংগঠন হয়ে যেটা নিউট্রিয়েন্ট মেটেরিয়াল হচ্ছে, ওই সবগুলো হৃদয়ের দ্বারাই আমরা জানি সারা শরীরে চলে যায় সার্কুলেটরি সিস্টেম দিয়ে। তো ওই ওজবাহা স্ট্রাকচারটাকে, যেটা সারা শরীরে আসমিন এবং বিধাম্যতে পালসেশন করে করে যাচ্ছে এবং সামান্ততা মানে আনইন্টারাপ্টেডলি। তো এই যে ধমনির পালসেশন হচ্ছে, এটা অরিজিনেট করছে হৃদয় থেকে এবং সারা শরীরে চলে যাচ্ছে। তো এই পালসেশনটা আর সঙ্গে কি নিয়ে যাচ্ছে? ওজ, পোষক তত্ত্ব, রসরক্ত, ধাতু পোষক তত্ত্ব,
সবকিছু ইনফ্যাক্ট মালাও যাচ্ছে, দোষাও যাচ্ছে। তো যখন এটা ফ্লো করছে, তখন যখন ও সঙ্গে করে নিয়ে যাচ্ছে জিনিসগুলোকে, তখন আমরা তার ভেতরে কি নিয়ে যাচ্ছে যদি আমরা সূক্ষ্ম নিরীক্ষণ করি, তাহলে আমরা জানতে পারবো যে ওই ধামানি বা ওই নারীর ভেতর দিয়ে কি যাচ্ছে। ওই জ্ঞানটাই নারী পরীক্ষাতে আমরা দেখতে চেষ্টা করি, যে এই যে বহন হয়ে যাচ্ছে জিনিসগুলো যে যাচ্ছে, ওইগুলো কি ধরনের। আমরা যখন আমাদের সারা দিনের যা অ্যাক্টিভিটি করি, ফিজিওলজিক্যালি ধরুন আমরা অ্যাক্টিভিটি করি, ঘুমোই, ঘুম থেকে উঠি, ওয়াশরুমে যাই, খিদে পায় খাই, তারপর চান করি, চান করে এসে মেডিটেশন করলাম, পুজো করলাম, কারোর সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, টিভি দেখলাম, নিউজ পেপার পড়লাম। এই সবগুলো সিচুয়েশনে কিন্তু আমাদের বডিতে অল্প অল্প করে দোষের স্টেটাস ডিফারেন্সিয়েট হয়। আর আপনারা আজকে ইভিনিং থেকে যখন আপনাদের নারী দেখবেন, কারণ আমি বলে দেব কি করে নিজের নারী দেখতে হবে, তখন আপনারা বুঝবেন যে হ্যাঁ, ডিফারেন্সটা পাওয়া যায়, দোষের স্টেটাসের ডিফারেন্সটা হয়। এবং এই ফিজিওলজিক্যাল চেঞ্জেসে যখন হবে, যখন একজন মানুষের প্যাথোলজিক্যাল কোনো চেঞ্জেস হবে, তখন তার কি প্রমাণ হবে না নারী পরীক্ষাতে? অবশ্যই হবে। আর আমরা ওইটার উপরে বেস করে আমরা যদি মেডিসিন দিই, অবশ্যই সে সুস্থ হবে, অবশ্যই তার রোগের নিরাময় ঘটবে। এবং আমি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে তা দেখেছি। আমার পেশেন্টরা নারী পরীক্ষার যখন আমি করি, তারা নারী পরীক্ষা করার জন্য স্পেসিফিক্যালি আসে। আমি অনলাইনও কনসাল্ট করি, কিন্তু তারা ক্লিনিকে আসেন জাস্ট বিকজ অনলাইনে নারী পরীক্ষা আমি করতে পারি না, করা সম্ভব নয়, তাই তারা আসেন। এখন জিজ্ঞেস করবেন আপনারা, যে কারণ আপনারা এখন নারী পরীক্ষা করবেন ইন ফিউচার আপনাদের ওপিডিতে, যে কখন করব নারী পরীক্ষা। কারণ আমাদের এখন মডার্ন প্র্যাকটিসে তো সারাদিন ব্যাপী আমাদের ওপিডি চলে, যে কোনো সময় করতে পারেন। এসেনশিয়াল না যে একজন রোগী খালি পেটেই থাকতে হবে বা একজন রোগী সকালেই আসতে হবে। কারণ যদি কেউ অসুস্থ থাকে, খাওয়ার সঙ্গে বা তার খালি পেটের সঙ্গে তার অসুস্থতার ডিফারেন্স আসছে না। আর আমরা যখন 5টি স্তরে সহজ নারী পরীক্ষা জানবো, যখন শিখবো, তখন আপনারা বুঝবেন যে ফিজিওলজিক্যাল কন্ডিশন ইভালুয়েট করার একটা স্তর, প্যাথোলজিক্যাল কন্ডিশন ইভালুয়েট করার আলাদা স্তর, দোষ ধাতুর আলাদা স্তর, তো প্রকৃতির আলাদা স্তর। তো ওই স্তরগুলো আমরা যখন দেখব, স্বাভাবিকভাবে কিছু জিনিস চেঞ্জ হবে ফিজিওলজিক্যাল কন্ডিশনের জন্য, কিন্তু কিছু জিনিস কিন্তু চেঞ্জ হবে না। তাই ইটস নট এসেনশিয়াল যে আপনি একদম আর্লি মর্নিং পেশেন্টকে দেখতে হবে বা পেশেন্টকে খালি পেটে দেখতে হবে। হ্যাঁ, স্পেসিফিক কোনো রোগ যদি থাকে, আপনার যদি ইনডেপথ অ্যানালাইসিস লাগে, তখন আপনি অবশ্যই আইপিডিতে পেশেন্টকে ভর্তি করে তখন আপনি ডিফারেন্ট সিচুয়েশনে আপনি দেখতে পারেন। কিন্তু নর্মাল ওপিডি প্র্যাকটিসে আপনি পেশেন্টকে নর্মাল যখন সে এলো তখনই আপনি নারী পরীক্ষা করতে পারেন। শুধু এইটুকু দেখবেন যে সে কমফোর্টেবল আছে কিনা, সে অতিরিক্ত উদ্বিগ্ন যেন না থাকে। তাই তাকে, সে যখন আসবে নারী পরীক্ষা আপনি জানেন আপনি করবেন, তাই তাকে প্রথমে কমফোর্টেবল করে তুলবেন, কিছু প্রশ্ন করে দিন। আমাদের নর্মাল প্র্যাকটিসও থাকে, দর্শন স্পর্শন এন্ড প্রশ্ন আমরা সবাই করি। তো স্পর্শনটা লাস্টেই করলাম। প্রথমে তো আমরা আসছে নানা রকম দর্শন হচ্ছে, বা পরেও আমরা দর্শন পরীক্ষা করতে পারি। প্রশ্ন পরীক্ষাটা করে একটা র্যাপো বিল্ড আপ করে নেব, পেশেন্ট কমফোর্টেবল হয়ে যাবে, পেশেন্টের হাতটা এরকম এক্সটেন্ড হতে পারে মতো, কমফোর্টেবলি টেবিলের উপরে রাখতে পারে মতো, এরকম একটা আমরা রাখতে হবে কমফোর্টেবল পজিশন, যেন পেশেন্ট টেবিলের উপর হাতটা এরকম রাখে। আর নতুবা এইখানটাতে একটু সাপোর্ট দিতে হবে, যাতে ফ্লোটা এখানে ডিস্টার্ব না হয়। কারণ আমরা রেডিয়াল আর্টারি দেখবো, তো এখানে আর্টারি ফ্লো যদি ডিস্টার্ব হয়, তখন কিন্তু ব্যাপারটা ঠিক করে আমরা ধরতে পারবো না। তাই এটা একটু দেখতে হবে। আর তারপর প্রশ্ন আসবে যে কোন হাতে দেখবো আমরা।
জানি, আমরা প্রচলিত ইয়েতে শুনেছি যে পুরুষদের রাইট হ্যান্ডে এবং স্ত্রীদের লেফট হ্যান্ডে দেখা হয়। আমার গুরুজি বলেন যে উনার যা এক্সপিরিয়েন্স, লাস্ট মোর দেন 35 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স উনার, উনি পরীক্ষা করে দেখেছেন যে সাংঘাতিক কোনো ডিফারেন্স হয় না। তাও যেহেতু যখন একজন রোগী আপনার উপর বিশ্বাস করে আসছেন, এটা আমার গুরুরই নির্দেশ, যে যখন একজন রোগী তোমার উপরে আস্থা করে আসছে, সে জানে যে নারী পরীক্ষা স্ত্রীদের বাঁ হাতে এবং পুরুষদের ডান হাতে করা হয়, তো ওটাই করো। সে এটলিস্ট স্যাটিসফাইড থাকবে। কারণ পেশেন্ট আপনার সঙ্গে একটা র্যাপো বিল্ড আপ হওয়া দরকার, তার কমফর্টটা ডেভেলপ করার জন্য, যেন আমরা প্রপার ইভ্যালুয়েশন করতে পারি। তাই ইট ডাজেন্ট ম্যাটার, যেহেতু রাইট অ্যান্ড লেফটের মধ্যে কোনো ডিফারেন্স নেই, যেটা কমফোর্টেবলি আমরা করতে পারবো ওইটাতেই নারী দেখবো। আর প্রচলিত মতামত মেনে পুরুষদের ডান হাতে, মহিলাদের বাঁ হাতে করতে পারি, তাতে কোনো দ্বিধা নেই। এখন একজন, কারোর যদি আনফর্চুনেটলি একটা হাত না থাকে, তার কি নারী পরীক্ষা করব না? অবশ্যই করব, এবং ইকুয়াল রেজাল্টই হবে, এটা আমার গুরুর কথা। তাই আমরা যে কোনো পেশেন্ট, যে কোনো পার্সন যে আমাদের সামনে আসবে নারী পরীক্ষা করাতে, আমরা তাদের নারী পরীক্ষা করব। কোথায় করব? মণিবন্ধতে, রেডিয়াল আর্টারিতে করব। কয়টা আঙুল দিয়ে করব? সব সময় 3টে আঙুল দিয়ে করব, এবং পজিশনটা সব সময় ঠিক রাখতে হবে। এই যে আপনাদের দেখালাম যে আঙ্গুষ্ঠ থেকে একটা লাইন এরকম টেনে আঙ্গুষ্ঠ মূলে আসতে হবে, আঙ্গুষ্ঠ মূলে এসে রেডিয়াল টিউবারসিটি লোকেট করতে হবে, তারপর একটু ভেতর দিকে মিডিয়ালি যাব, গিয়ে একটা গ্রুপ পাবো। ঠিক আছে, গ্রুপ পেয়ে এখানে আমি কিন্তু তর্জনীতে আমার পালস পেয়ে গেছি। আপনারা যদি না পান, একটু নাড়াচাড়া করলে আঙুলটা আপনারা পেয়ে যাবেন, অবশ্যই পেয়ে যাবেন। তর্জনী প্লেস করলাম, পারপেন্ডিকুলার করলাম, মধ্যমা এবং অনামিকা। বাল্ব, এই পার্টটা দিয়ে কিন্তু আমরা নারী পরীক্ষা করি না, আমরা ফিঙ্গার টিপস দিয়ে নারী পরীক্ষা করি। এই ফিঙ্গার টিপস গুলোই চার্জ হতে হবে, এবং ওই যে সামান্য চেঞ্জ গুলো, ওইগুলো অনুভব করার এবিলিটি ডেভেলপ করতে হবে। প্লেস কি করে করব? আমাদের 3টে আঙুল তো সমান নয়, কি করে সমান আসবে? এই যে দেখুন, এইরকম ভাবে প্লেস করছি আমি। এই যে মধ্যমাটা একটু এইরকম হবে, তো ওইটা অ্যাডজাস্ট করে নেবেন। প্রথমে আপনি আপনার আঙুলে করতে পারেন, বা আপনার টেবিলে এরকম করে করে নিতে পারেন। এই দেখুন, এই যে বেন্ড হয়ে রয়েছে। এই 3টে আঙুল কিন্তু সমানভাবে সমান লেভেলে থাকতে হবে, তখনই প্লেস করবেন। সমান লেভেলে প্লেস করবেন, এরকম করে করলেন। ঠিক আছে? তো এখন আমরা সহজ নারী পরীক্ষার প্রথম লেভেলটি শিখি আজকে। অল্প করে বলবো, বাকি লেভেল গুলো নেক্সট ক্লাসে, কারণ একদিনে অনেক কথা বললে আমরা পারসিভ করতে পারবো না। কিন্তু আমি চাইবো যে আপনারা এই পার্টটুকু নোট করুন, এবং কাল পর্যন্ত, কাল বিকেলে আবার নেক্সট ক্লাস হবে, তখন কাল বিকেল পর্যন্ত অ্যাটলিস্ট 10টি নারী নানা রকম সময় আপনি দেখুন। তার নিজেরও হতে পারে, আপনার পরিবারের কারোর হতে পারে, আপনার পেশেন্টেরও হতে পারে। জাস্ট ইমিডিয়েট এক্সপ্রেশনটা দেখুন। আমাদের সহজ নারী পরীক্ষার 5টি স্তর রয়েছে: ইমিডিয়েট এক্সপ্রেশন, সুপারফিশিয়াল লেভেল, ডিপ লেভেল, সাবদোষা লেভেল এন্ড ধাতু লেভেল। সবগুলোর 5টি লেভেল দেখলে পরে আমরা প্রপারলি নিদান করতে পারবো। কিন্তু প্রতিটা লেভেলের ইম্পর্টেন্স রয়েছে, এবং অলমোস্ট ইকুয়াল ইম্পর্টেন্স রয়েছে। তাই আমরা অ্যাডিকুয়েট সময় দেব শিখতে। আজকে ইমিডিয়েট এক্সপ্রেশনটা শিখছি। ইমিডিয়েট এক্সপ্রেশনে কি করে যাব? এই লোকেট করছি আমি। ঠিক আছে, রেডিয়াল টিউবারসিটি পেলাম, মিডিয়ালি গেলাম, গ্রুভ পেয়ে গেছি, এবং আমি আমার নাড়ির ধমনটাও কিন্তু পেয়ে গেছি। পেয়ে তারপর আমি আমার মধ্যমা প্লেস করে দিলাম পারপেন্ডিকুলারলি, এবং অনামিকাও প্লেস করলাম। এখন আমি কি দেখব? পালসটা, ফার্স্ট পয়েন্ট, পালসটা সফট না প্রিকিং। যদি সফট হয়,
তার মানে মানুষটা ফিজিওলজিক্যাল কন্ডিশনে আছে, তার কোনো বিশেষ রোগ নেই। আর যদি পালসটা প্রিকিং হয়, তাহলে কোনো একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন সেই ব্যক্তির শরীরে চলছে। সফট মানে কি, ধরুন একটা মাইল্ড ইউর মতো বা সির মতো কার্ভ, আর প্রিকিং মানে একটা ভির মতো এরকম কার্ভ হবে, একদম সোজা লাগবে। আপনি কালকে আপনার ওপিডিতে বা এখনো যদি ইভিনিং এ আপনি পেশেন্ট দেখছেন, তাহলে আপনি দেখতে পারেন যে প্রিকিং পালস হবে। তো ওইটা আমাদের হেল্প করবে, সফট সফট না প্রিকিং। ঠিক আছে, তারপর আমরা দেখব ফুল না এমটি। যদি ফুল হয় তাহলে কোনো অ্যাকিউট কন্ডিশন হচ্ছে, আর যদি এমটি হয় তাহলে কোনো ক্রনিক কন্ডিশন হচ্ছে। এখন ফুল আর এমটিটা কি করে বলবো, কারণ একজনের যদি এমটি হয়ে যায় সে তো মৃত ঘোষিত হয়ে যাবে। যদি বহনই হচ্ছে রস রক্তের ধাতু, তাহলে সে তো এমটি হতে পারে না। হ্যাঁ, অবশ্যই এমটি হতে পারে না, বাট ইট গিভস দ্য এমন একটা ফিলিং যে পুরোপুরি ভর্তি নয়। যেমন আমরা অনেকেই কোকোনাট ওয়াটার খেয়েছি, যখন খেয়েছি স্ট্র দিয়ে খেয়েছি, যখন অনেক জোরে চুষে নিচ্ছি তখন যে ফুল হচ্ছে ওইটা হলো গিয়ে ফুল নাড়ি। আর যখন হালকা ভাবে চুষছি তখন এটা এমটি নাড়ি। ওই ডিফারেন্সটা আমাদের অনুভব করতে হবে। তো যদি ফুল হয় তাহলে সেটা অ্যাকিউট কন্ডিশন, যদি এমটি হয় তাহলে ওটা ক্রনিক কন্ডিশন। তারপর নেক্সট আসছে উষ্ণ আর অনুষ্ণ। অনুষ্ণ কেন, শীত কেন না? কারণ একজনের যদি নারী শীত হয়ে যায় সে মৃত। আমরা মৃত ব্যক্তির নারী পরীক্ষা এখানে ডিসকাস করছি না, আমরা চিকিৎসীয় পুরুষের যে জীব সাক্ষিণী নারী সেই নারী দেখছি। তাই উষ্ণ হবে, নতুবা অনুষ্ণ মানে ঈষদ উষ্ণ হবে। উষ্ণ হলে সেটা শরীরে আর্ম প্রেজেন্স ইন্ডিকেট করবে, আর অনুষ্ণ হলে সেটা নর্মাল কন্ডিশন বা সাম কন্ডিশন ইন্ডিকেট করবে। তো এখন কেউ বলবেন যে জ্বরের কন্ডিশনে তো স্কিন টেম্পারেচারই বেড়ে রয়েছে, তো ওইখানে আমরা কি করে ডিফারেন্সিয়েট করব? জ্বরে তো আম থাকবেই। তো ওই কেসে এই যে হিটটা হয়েছে সেটা নাড়িতেও থাকবে, সারা বডিতেও থাকবে, আমের প্রেজেন্স তো জ্বরে থাকবেই। তো ওই জিনিসটা কিন্তু স্বাভাবিকভাবেই ইন্ডিকেট হয়ে যাচ্ছে যে আমের প্রেজেন্স আছে। আর যখন লোকের জ্বর রেমিশন কন্ডিশনে থাকে, আম তখনও প্রেজেন্ট আছে, অথচ একদম অ্যাকিউট জ্বর না বা নার্ভাস জ্বর না, তখন নাড়িটাতে একটু নর্মাল অন্য জায়গার স্কিনের থেকে নাড়ি যখন দেখবো এইখানে টেম্পারেচারটা একটু বেশি মনে হবে। তো ওইটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো যে এটা জ্বর, আম না নিরাম কন্ডিশন। ঠিক আছে, তারপর একটা বেসিক রুল যেটা আমরা দেখব, রেগুলার না ইরেগুলার। রেগুলার হলে মানে কার্ডিওভাস্কুলার সিস্টেমের কোনো প্যাথোলজি নেই। ইরেগুলার যদি হয় মানে একটা পালস এলো, তারপর অনেকটা গ্যাপ, তারপর পরপর দুটো তিনটে পালস চলে গেল, আবার গ্যাপ, আবার একটা এলো, তো ওই রকম ধরনের যদি হয় তখন আমরা ইসিজি করার আগেই বুঝে ফেলবো যে এই মানুষটির কার্ডিওভাস্কুলার সিস্টেমের কিছু একটা প্রবলেম তো রয়েছে। ঠিক আছে, তো এই হলো আমাদের চারটি ব্যাপার ইমিডিয়েট এক্সপ্রেশনে। ইমিডিয়েট এক্সপ্রেশনে আরো দুটি ব্যাপার রয়েছে, যেমন আমরা তিনটে আঙুল প্লেস করছি, তর্জনী, মধ্যমা এবং অনামিকা। তর্জনীতে কোথায় পালসটা ফিল হচ্ছে ওইটা আমরা নোট করব। তিনটেতেই ফিল হতে পারে, যে কোনো একটাতেও ফিল হতে পারে, যে কোনো দুটোতে ফিল হতে পারে। তো যেটাতে নোট হচ্ছে আমরা ওইটা নোট করব। যদি তর্জনীতে পালস ফিল হচ্ছে, এখানে আমরা লেভেল বা ইন্টেন্সিটি অফ পালসে এখনো যাচ্ছি না, পরে আসছি।
কিন্তু আপাতত তর্জনীতে আমরা পালস ফিল করছি, তার মানে নাভির থেকে বডির নিচের যা পার্ট ওইখানের কোনো অ্যাক্টিভিটি হচ্ছে। যদি মধ্যমাতে আমরা ফিল করছি পালস, তাহলে নাভি আর হৃদয়ের মাঝখানে যা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে ওইখানের কোনো অ্যাক্টিভিটি রয়েছে। আর যদি অনামিকাতে আমরা ফিল করছি, তার মানে হৃদয়ের থেকে ওপরের যা অর্গান তাতে কোনোখানে কোনো অ্যাক্টিভিটি হচ্ছে। এখন আমরা অনেকেই বলবো যে এইগুলো তো কোরিলেটেড বাতা পিত্ত কফের স্থানের সঙ্গে। বাতা পিত্ত কফের সঙ্গে এইখানে এই স্টেজে আমরা ম্যাচ করছি না, দোষের স্টেটাসে যাব, আমরা আরেকটা লেভেলে যাব। কিন্তু এখন ইমিডিয়েট এক্সপ্রেশনের স্টেজে আমরা শুধু লোকেশন অফ অ্যাক্টিভিটিটা নোট করব। যেমন ধরুন কারোর খুব জোরে টয়লেট পেয়েছে, তার যদি আপনি তখন নাড়ি পরীক্ষা করেন, তখন আপনি স্বাভাবিকভাবেই আপনি তর্জনীতে অবশ্যই নারীর অ্যাক্টিভিটি বেশি পাবেন। কারোর যদি খুব খিদে পেয়েছে, তার মধ্যমাতে অবশ্যই আপনি অ্যাক্টিভিটি পাবেন। কারো যদি খুব ঘুম পেয়েছে, তার অনামিকাতে অ্যাক্টিভিটি আপনি অবশ্যই পাবেন। আমি যেমন এখন কথা বলছি, আমার তর্জনীতে অ্যাক্টিভিটি হতে বাধ্য, ইনস্পাইট অফ আমার যা প্রকৃতি হোক। আমার যদি পিত্ত প্রকৃতিও হয়ে থাকে, আমার যদি বডিতে পিত্ত দোষের বৈষম্য হয়েও থাকে, কিন্তু আমি যে এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বলছি, ওই জন্য আমার কিন্তু একটা চেঞ্জ আসবে। তো ডিফারেন্ট ফিজিওলজিক্যাল চেঞ্জেস এর জন্য ডিফারেন্ট ফিঙ্গার্সে আমরা চেঞ্জেস পেয়ে যাব। আমরা এখন স্বাস্থ্য চর্চা করছি, তাই আমরা ওই হিসেবে আমাদের নারীর উপলব্ধি করব। তো আপনারা আজকে ইভিনিং থেকে কাল পর্যন্ত এই অ্যানালাইসিস গুলো করবেন, এই পয়েন্ট গুলো আশা করি আপনারা নোট করেছেন। অ্যাটলিস্ট 10টি রিডিং আপনারা নেবেন, বুঝবেন যে কেমন ডিফারেন্স একজন মানুষেরই বডিতে হচ্ছে। আর সিক্স লেভেল, ইমিডিয়েট এক্সপ্রেশনের সিক্স লেভেল হলো ইন্টেন্সিটি। এই তিনটে আঙুলের কোনটাতে কত ইন্টেন্সিটি। যদি একদমই ফিল না হচ্ছে, তাকে 0 বলবো। যদি হালকা ফিল হচ্ছে, তাকে 1 বলবো। খুব জোরে ফিল হচ্ছে, একদম পালসটা একদম থেকে থেকে যাচ্ছে, তখন সেটাকে 3 রেট করব। আর একদম সীমিত পালস আর একদম জোরে পালসের মাঝামাঝি যেটা মডারেট পালস, ওটাকে 2 বলে রেট করব। তো এইরকম ভাবে আমরা একটা চার্টে নোট করে নেব। আমি আপনাদেরকে রাফলি চার্টটা দেখিয়ে দিচ্ছি। এই যেমন এইরকম আমরা চার্টে নোট করে নেব, যাতে আমরা নেক্সট লেভেলে যখন যাই, যখন স্টার্ট করছি জাস্ট নারী পরীক্ষা, সবকিছু লেভেল মনে রাখতে হবে, সবকিছুর রিডিংস মনে রাখতে হবে, ডিফিকাল্ট হবে। তাই সামনে একটা কাগজ থাকবে, ওইটাতে আমরা নোট করে করে চলবো। তাহলে আমাদের নারী পরীক্ষাটা নিখুঁত হবে এবং বেশি ভালো হবে। তাই আমি আশা করব যে আপনারা এই যে ডিসকাশন আমরা করলাম, আপনারা করবেন, নিজেদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে ট্রাই করবেন। ক্লিনিক্যাল প্র্যাকটিসে সম্ভব না হলে এটলিস্ট নিজের হাতে ট্রাই করবেন। কারণ ক্লিনিক্যাল প্র্যাকটিস আমি বলছি না যে পেশেন্টের এখন দেখুন, কারণ আপনাদের ট্রেনিং এখনো কমপ্লিট হয়নি। কিন্তু নিজের নারী দেখে চেঞ্জেসটা অনুভব করবেন। এবং অবশ্যই অনুরোধ থাকবে যে আপনারা সহজ নারী পরীক্ষার সঙ্গে জড়িত হন, শিখুন নারী পরীক্ষা, যাতে আমার গুরুজির যা ইচ্ছে যে প্রতিটি আয়ুর্বেদিক ক্লিনিকে, প্রতিটি আয়ুর্বেদিক ওপিডিতে, প্রতিটি আয়ুর্বেদিক প্র্যাকটিশনার যেন নারী পরীক্ষা করেন তাদের প্র্যাকটিসে, ওইটা উনি চান, এটাই উনার ইচ্ছে। এবং ওই ইচ্ছের দিকে আমি যাতে কন্ট্রিবিউট করতে পারি, ওইটাই আমার আশা রয়ে গেল। এবং আপনারা শিখবেন। আগামী 4 দিন ব্যাপী যা কার্যকলাপ রয়েছে তার সঙ্গে আপনারা জড়িত হবেন। আজকের ফার্স্ট ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং নেক্সট 4 দিনের জন্য আপনাদের আমন্ত্রণ রইল। নেক্সট 4 দিনের জন্য আপনাদের আমন্ত্রণ রইল।
আপনাদের পার্টিসিপেশন কামনা করি। ধন্যবাদ।